মাননীয় বিধায়ক অনুরোধ রাখবো আমাদের ক্লাব সম্বন্ধে দু একটি উনি উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই ধারাবাহিক প্রতিযোগিতা শুরু করতে যাবো। আমরা আমাদের এই এবং সরকার উপস্থিত হয়ে গেছেন এলাকার জনপ্রিয় বিধায়ক পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা প্রতি বছরের মতো এবারও ইয়ংস্টার ক্লাব শ্যামামায়ের আওতায় আমরা ভর্তি হয়েছি। আমরা এবার আমাদের ৩০তম বর্ষ হিসাবে আমরা স্পেশাল কিছু করেছি দর্শনার্থীদের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড়, প্রত্যেক ভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের মায়ের আত্মায় আমরা গ্রাম্য সেই প্রাচীন ঐতিহ্যকে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা ইয়ংস্টার ক্লাব সমাজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কাজে আমাদের অবদান থাকে। ইয়ংস্টার ক্লাব প্রাচীন ক্লাব 1996 সালে সেই ক্লাবটা গঠিত হয়। এখন পর্যন্ত দুর্বার গরিবে সেই ক্লাব তার সমাজসেবার সময় বিভিন্ন পূজা পার্বণ সবসময় করে থাকে। এবার আপনাদের বাজেট কত টাকা হাতে নিয়েছেন? এবার বাজেট আমরা 3.5 লক্ষ টাকা বাজেট ছিল আমাদের। এইভাবেই আমরা প্রত্যেকবারের মধ্যে আমরা ধন্যবাদ। মাননীয় বিধায়ক অনুরোধ রাখবো আমাদের ক্লাব সম্বন্ধে দু একটি উনি উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই ধারাবাহিক প্রতিযোগিতা শুরু করতে যাবো। আমরা আমাদের এই এবং সরকার উপস্থিত হয়ে গেছেন এলাকার জনপ্রিয় বিধায়ক পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা প্রতি বছরের মতো এবারও ইয়ংস্টার ক্লাব শ্যামামায়ের আওতায় আমরা ভর্তি হয়েছি। আমরা এবার আমাদের ৩০তম বর্ষ হিসাবে আমরা স্পেশাল কিছু করেছি দর্শনার্থীদের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড়, প্রত্যেক ভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের মায়ের আত্মায় আমরা গ্রাম্য সেই প্রাচীন ঐতিহ্যকে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা ইয়ংস্টার ক্লাব সমাজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কাজে আমাদের অবদান থাকে। ইয়ংস্টার ক্লাব প্রাচীন ক্লাব
সালে সেই ক্লাবটা গঠিত হয়। এখন পর্যন্ত দুর্গাপুরীতে এই ক্লাব তার সমাজসেবার সহ বিভিন্ন পূজা পার্বণ সবসময় করে থাকে। এবার আপনাদের বাজেট কত টাকা হাতে নিয়েছেন? এবার বাজেট আমরা 3.5 লক্ষ টাকা বাজেট ছিল আমাদের। আমরা এইভাবেই আমরা প্রত্যেকবারের মধ্যে এবার আমরা ধন্যবাদ। তুমি মাননীয় বিধায়ক অনুরোধ রাখবো আমাদের ক্লাব সম্বন্ধে দু একটি উনি উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই ধামাই প্রতিযোগিতা শুরু করতে যাবো। আমরা আমাদের এই উপস্থিত হয়ে গেছেন এলাকার জনপ্রিয় বিধায়ক পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা প্রতি বছরের মতো এবারও ইয়ংস্টার ক্লাব শ্যামামায়ের আওতায় আমরা গঠন হয়েছি। আমরা এবার আমাদের ৩০তম বর্ষ হিসাবে আমরা স্পেশাল কিছু করেছি দর্শনার্থীদের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড়। প্রত্যেকভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের মায়ের আত্মায় আমরা গ্রাম্য সেই প্রাচীন ঐতিহ্যকে গ্রাম বাংলার ভক্তির প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা ইয়ংস্টার ক্লাব সমাজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কাজে আমাদের অবদান থাকে। ইয়ংস্টার ক্লাব একটি প্রাচীন ক্লাব। 1996 সালে সেই ক্লাবটা গঠিত হয়। এখন পর্যন্ত দুর্গাপুরীতে এই ক্লাব তার সমাজসেবার সহ বিভিন্ন পূজা পার্বণ সবসময় করে থাকে। এবার আপনাদের বাজেট কত টাকা হাতে নিয়েছেন? এবার বাজেট আমরা 3.5 লক্ষ টাকা বাজেট ছিল আমাদের। আমরা এইভাবেই আমরা প্রত্যেকবারের মধ্যে এবার আমরা ধন্যবাদ। তুমি
ওনার কোম্পানি লাভ অনেকদিন পূর্বে আমরা চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিলাম। মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের যে বেড়া, এই বেড়ার ভেতরে যে আমাদের যে কৃষকদের জমি পড়েছে, এই জমিতে চাষবাস করা নিয়ে খুবই সমস্যা তৈরি হয়েছে। আমরা একটা কনভেনশন করেছিলাম, এই কনভেনশন থেকে বেশ কিছু দাবি সনদ তারার সঙ্গে কথাবার্তার ভিত্তিতে এটা আমরা দিয়েছি আপনাদেরকে। এই নিয়ে গতকালকে চিফ সেক্রেটারি ব্যস্ত ছিল, পূজা টুজা ইত্যাদি মিলিয়ে, সেখানে আমাদের সময় দিয়েছিল। আমরা 7 জন প্রতিনিধি দল গিয়েছিলাম। 7 জনের মধ্যে আমাদের ছিলাম, আমি তো ছিলামই, আমার সঙ্গে ছিলেন আমাদের বর্ষিয়ান নেতা প্রাক্তন এমপি মতিলাল সরকার, আমাদের সহসভাপতি রতন দাস, আমাদের সহসম্পাদক। আমরা যে এলাকাগুলো এফেক্টেড, সোনামুড়া থেকে ছিল আব্দুল করিম, বিরুনিয়া থেকে ছিল বাবুল দেবনাথ, খোয়াই থেকে মনোজ দাস এবং বিশালগড় থেকে সত্যব্রত দেব। এই 7 জন আমরা গিয়েছিলাম। এই সম্পর্কে যাওয়ার আগে আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা দেখলাম গতকালকে রাত্রেবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে। স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি, যে তিনি দিয়েছেন জুলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো 2 জনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। ভালো, এই ওনার যে টেনিউর, এই টেনিউরেই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে। আমরা দল বলতে চাই না, কৃষক তো কৃষকই, তার কোনো দল হয় না, জাত হয় না, তারা যেই হন, এটা তো ক্ষতি। কিন্তু আমরা বলবো, এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে আমরা এরকম অনেক ঘটনা তুলে ধরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কমলপুরের মেথিনিয়া একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজি ক্ষেত এই পর্যন্ত 9 বার ধ্বংস করেছে। আমরা কৃষক সভা থেকে 2 বার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি। তার 4 খানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল। এরকম প্রচুর বিশ্রামগঞ্জ এলাকায়, চরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে, বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে। অতি সম্প্রতি এই বেলাবর ক্যাম্পের বাজার যে, এখানে একজনের পুকুরে মাছ দিয়ে মানে বীজ দিয়ে তার প্রায় 65,000 টাকা, 65 লক্ষ টাকা, হাজার কি দাম, প্রায় 4 খানি পুকুর ছিল, নষ্ট করেছে। এরকম প্রচুর। এই 7-8 বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে। আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক, নিশ্চয়ই তথ্য থাকবো, এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে উনি যে 2 জনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক, এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত যত ক্ষতি না, এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি, তো বাজারে আসতো আমাদের, সে যেমন বাঁচত আমরা এগুলি বাঁচতাম। এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করছি। বলবো আমরা তো লিখিতটা দিয়েছি, এবং মেমোরেন্ডামের যে কপিটা এইটাও আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মিডিয়ার মধ্য দিয়ে ইংরেজিটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কোনো রাগ ডাক নেই। আমি প্রথম যে কথাটা বলবো, কাঁটাতারের বেড়া যখন হয়, এটা ছিল ত্রিপুরার মানুষের জন্য আশীর্বাদ। সবাই তাকে
অভিনন্দন জানিয়েছিল, কারণ তখনকার সময়ে তো আমাদের রাজ্যের উগ্রপন্থী সমস্যা, ওরা আসতেন যেতেন এবং এটা আমাদের একটা বিরাট বিপদের সম্মুখীন হয়েছিল। গরু চুরি সীমান্ত এলাকায়, এটা আমাদের কৃষকদের একটা বিরাট সাংঘাতিক ব্যাপার ছিল। গরু ঘরে থাকতো, মানুষ বাইরে ঘুমাতো, এই ছিল সীমান্ত এলাকাগুলির চিত্র। কিন্তু বেড়া হওয়াতে আর চুরি ডাকাতি তো ছিলই, বেড়া হওয়াতে গরু বাইরে ঘুমায়, এখন মানুষ ঘরে ঘুমায়। উগ্রপন্থী সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই কাঁটাতারের বেড়া আমাদের দারুণভাবে সাহায্য করেছে, এটা তো অনস্বীকার্য। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বলবো গত 5-6 বছরে এই কাঁটাতারের বেড়াটা, কাঁটাতারের ভেতরে যাদের জমি পড়েছে এরকম আমরা চিহ্নিত করেছি 20 থেকে 25,000। এই জমির যারা মালিক, আপনারাও নিজেরাও যেতে পারেন। আমরা রাজ্যে ধর্মনগর থেকে আরম্ভ করে সাবরুম হয়ে একেবারে এদিকে আমাদের করবুক, এটাই তো সীমান্ত এলাকাটা 800 কিলোমিটারের উপরে। এখন পর্যন্ত বেড়া হয়েছে 775 কিলোমিটার, আরও 80 কিলোমিটারের মতো বেড়া বাকি আছে। এটা দুর্গম দীঘা এই জায়গাটা বাকি আছে। এই জায়গাতে এরকম 20 থেকে 25,000 যাদের জমি পড়েছে, আন্তর্জাতিক আইনে কথা ছিল 150 মিটারের মধ্যে হবে। এখন এটাও পরিবর্তন হয়েছে, সোনামুড়ার এবং মোহনপুরে এখন 0 লাইনে দেওয়া যায়। বাংলাদেশ আপত্তি করতে পারে না এটা, কারণ এটা ডিফেন্স কোনো স্ট্রাকচার না, এটা দেওয়া যায় এখানে। কিন্তু আমাদের বেড়াটা হয়েছে 501 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে দূরে। তো এরকম প্রচুর জমি, নাল জমি যেমন আছেন 2 ফসলা জমি, আবার টিলা আছে, রাবার আছে, চা আছে, লেবু, বিভিন্ন আনারস, এইসবও কাঁটাতারের বেড়ার বাইরে চলে গেছে। এখন বিএসএফ যেটা করছে যে তারা গেট 2 ঘন্টা 3 ঘন্টার মতো খুলে। আমি গিয়েছিলাম কৃষ্ণনগর সোনামুড়ার কাঠালি এলাকার 2022 সনে। একজন কৃষক ভেতরে তার স্ট্রোক হয়েছে, 60 বছর বয়সে, বেলাল মিয়া। কত কাকুতি বিনীতি করেছে, এরা গেট তালা দিয়ে চলে গেছে, কৃষকরা ভেতরে গেছে, এইটা আবার বিকালবেলা 3টায় খুলবে, কতভাবে যোগাযোগ করেছে। কিন্তু কিছু কোম্পানি নাই, না এলে গেট হইতো না। ওকে হাসপাতালে নিতে পারেনি, সে মারা গেছে। এই ধরনের ইনসিডেন্ট হয়েছে। গেছে আমি নরসিংগড়, বলতা কামড়িয়েছে একজন কৃষককে, তাকে চিকিৎসার জন্য আনতে পারেনি, সেখানে গড়াগড়ি খাচ্ছে, মানুষ চিৎকার করছে, বিএসএফ বলছে আমরা পারবো না, এটা আমাদের অর্ডার নেই। এরকম একেবারে সাংঘাতিক ঘটনাগুলো এরকম ঘটছে। আর এখন মানুষ অতিষ্ঠ হয়ে আর এই জমিগুলি করছে না। প্রচুর জায়গা আমাদের কৃষকের ভাষায় আমরা বলি কিল পড়ে আছে, অনাবাদি পড়ে আছে। রাবার কাটতে যেতে পারে না, রাবার কাটতে যেতে হয় ভোর 4টার সময়। আর রাবার এখন আমার শীতের দিন হলে রাবার সংগ্রহ করা যায় 1টা 1.5টা 2টায়। রাবার কাটতে গেলে তুমি আবার গেট খুলবে 8টা গেলে আর এটাতে কষ আসবে না। চা পাতা, বিএসএফ এর সঙ্গে কথা বলে আমরা চা পাতা করেছি কমলপুর এলাকা আর এদিকে বিশালগড় এলাকায়, যে আমরা বড় গাছ করবেন না, চা গাছ করা যাবে, কারণ এটা ছোট, এটাতে লুকিয়ে থাকতে পারবে না। এখন চা পাতা ওইখান থেকে আনতে দেয় না, পারে না, হাল নিয়ে যেতে দেয় না, ট্রাক্টর নিয়ে যেতে দেয় না, বলছে ট্রাক্টর বাংলাদেশের নিয়ে যেতে পারে। সমস্যা হচ্ছে, আমি কমলপুর গেছি, সীমান্ত এলাকায় মলয়া বলে একটা গ্রাম আছে, বলছে আমাদেরকে আমরা যখন চলে আসি রাত্রিবেলা বিএসএফ পাহারা দিচ্ছে,
আমাদের ফসল সব কেটে নিয়ে চলে যায়। এই ধরনের বিড়ম্বনা সেখানে এই কৃষকদের উপরে যে পড়েছে আর কি। তাই এর প্রতিকার আমরা কালকে সরকারের কাছে চাই যে, এবং এটা যেটা বলছি যে এক এক কোম্পানি আসলে এক এক কোম্পানি একবার আবার পাস দেয়। বিরোনিয়া সম্প্রতি হয়েছে, সেখানে কইছে শুধু কৃষক দিতে পারবো, তো কৃষক একা গিয়ে কি করে চাষ করবে, শ্রমিক দিতে পারতো না। আমজাদনগর এলাকায় এইটা হয়েছে, প্রচন্ড অসুবিধা। বিরোনিয়ার একটা জায়গাতে বাংলাদেশ বাদ দিয়ে দিয়েছিল, যদিও সমস্ত কিছু হস্তক্ষেপের পরে ভারতবর্ষ এটা বাদ দিয়েছে, কিন্তু এটাও সম্পূর্ণ না, এখন এটা নিয়ে বিতর্ক আছে আর কি। এই ধরনের অজস্র সমস্যা আমাদের রাজ্যটা তো জাতীয় উপজাতি সবাই মিলে, উপজাতি এলাকাগুলির মধ্যে আরও খারাপ অবস্থা, তারা যায় না এই সমস্ত ঝামেলা ইত্যাদির কারণে আর কি। তাই এই জায়গাতে আমরা কালকে চিফ সেক্রেটারির কাছে যে প্রস্তাব করেছি, ইমিডিয়েটলি চিফ সেক্রেটারি প্রত্যেক জেলার ডিএম, এসপি এবং বিএসএফ, একমাত্র চিফ সেক্রেটারি পারে এই ধরনের একটা মিটিং কল করতে। মিটিং কল করে এই জমিগুলো শুধু কৃষকের ক্ষতি না, এই জমিগুলো প্রায় 25,000-এর উপরে একর, কত জমি এই জমিগুলির ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কৃষকও বঞ্চিত হচ্ছে। জাতীয় ক্ষতি, জমি আমাদের, অথচ আমরা করতে পারছি না। এই সমস্যার সমাধান করার জন্য তিনি মিটিং করুন, আর পাস একটা হোক, বিএসএফ, পুলিশ পাস দিব, জেলা শাসক নির্দিষ্ট করব কারা কৃষক কারা শ্রমিক। এটা তো জেলা শাসকের পদ্ধতি আছে, এই পদ্ধতি মেনে জেলা শাসক ইস্যু করুন, যাতে বারবার বছর একবার এটা রিনিউ করা হোক, যাতে এটা হয়, যাতে কৃষকরা জমি, আর জমি করার জন্য হাল, ট্রাক্টর, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নেওয়া যেতে হবে। সেচের ব্যবস্থা নেই এখন আর, তাহলে ওইখানে সেচের ব্যবস্থাগুলি করা হোক। চিফ সেক্রেটারি আমাদের এই সমস্ত কথাবার্তা বলার পরে তিনি বলেন এই সমস্যাটা আমাদের সরকারের নজরে আছে। হ্যাঁ, এই জমিগুলি অনেকগুলিই এরকম অনাবাদি পড়ে আছে, এটা তো ঠিক ঘটনা। আমরা এটা কীভাবে করা যায়, আমি অন্তত আমার দিক থেকে এটা করব। আইজিবিএসএফ আমাদের এই অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরা কারবারিরা অবাধে সমস্ত চোরা কারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে, গরু পাচার হচ্ছে, অথচ কৃষক করতে পারে না। বিএসএফই তো তার দায়িত্ব, পুলিশই তো তার দায়িত্ব। তাহলে এগুলো অবাধে হতে পারছে, কিন্তু আমার কৃষক তো জমি করবে, কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে, তার সামাজিক অনুষ্ঠান করবে, এটা করতে পারবে না। তাহলে এই যে দ্বিচারিতা, বলে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলেই। এই কারণে আমরা মুখ্য সচিবের গেছি, উনি অবশ্য সদর্থক কথাবার্তা বলেছেন, যেটা আমরাও জানি এটা হওয়া দরকার, এটা কি করে করা যায় আমরা দেখব। এই হলো মোটামুটিভাবে যে বিষয়গুলো আছে, এটাও সেখানে করার চেষ্টা করবেন। আমরা বলবো এই যে মূলত বিষয়টা আমরা এটা তুলেছি, আমাদের এই যে কৃষক, সমস্ত ধরনের কৃষক যারা আছে, আর এরপরে কিছু লোক, কিছু পরিবার, এটি হলো বিশালগড়, সোনামোড়া এবং বিরোনিয়া, এই পরিবারগুলো কাঁটাতারের বেড়ার বাইরে তাদের বাড়িঘর করেছে। এখানে বিরোনিয়া, এটা আমরাও বিভিন্ন নিউজ কভার করেছে, আমরা গিয়েছিলাম। এখানে জয়পুরের দিকেও আছে কিছু, আমাদের আগরতলা শহরের সীমান্ত এলাকায় আর কি। তারা জয়পুর সীমান্তে তো তারা জল বন্ধ করে দিয়েছে, তাদের ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি এদের অবাধে চলাফেরা করার জন্য, সামাজিক অনুষ্ঠান করার জন্য,
ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য, পড়াশোনার পরে এখন আরেকটা আছে, একটু উপরের ক্লাস হলেই তারা টিউশন করতে হয়। টিউশনের তো সময় থাকে না, মাস্টাররা তো রাত্রিবেলাও হয়, এটা যে চলতে পারে। আর না হলে আমরা ডিমান্ড করেছি যতটি পরিবার বসবাস করে কাঁটাতারের ভেতরে তাদেরকে বাইরে এনে তার সুষ্ঠু পুনর্বাসন দেওয়া হবে, কাছাকাছি দিতে হবে, ওইখানে জমি টমি করে যাতে তারা দেখতে পারে, তাদের ঘর সম্পূর্ণ করে দেওয়া, বিদ্যুৎ এবং তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা যাতে করতে পারে তাও করে দেওয়া। যদি এখানে এইভাবে তো মানুষ বসবাস করতে পারে না। আগে কোনো সমস্যা হতো না, কথাবার্তার ভিত্তিতে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো ছিল না, জমি করার সমস্যা ছিল না। এখন পঞ্চায়েতে কোনো ভূমিকা নেয় না, আমার বিএসএফও কোনো ভূমিকা নেয় না, আর স্টেট পুলিশ বলে এখানে আমাদের এখতিয়ার নেই। তাই এই বিষয়টাই আমরা আমাদের এখান থেকে 10 দফা দাবি উঠেছে, এই দাবিগুলো আপনাদের কাছে দিলাম, এর ভিত্তিতে এটা সমাধান করার জন্য। এখন আমাদের সভাপতি ইতিমধ্যে রাজ্যের কৃষকদের সমস্যা, বিশেষ করে কাঁটাতারের ওপারে যাদের জমি বাড়িঘর, তারা দীর্ঘ বছর ধরেই কাঁটাতার বেড়া হওয়ার পর থেকেই তারা নানা সমস্যায় তাদের পড়তে হতো। এতে তাদের অসুবিধার মধ্যে যেহেতু ওরা থাকতে হয়েছে, এই সমস্যাগুলি এসছে আমাদের কাছে, বা ফলে এর জন্যেই এদের খানিকটা তাদের যে অসুবিধা লাঘব হতে পারে, এই ধারণা নিয়েই কৃষক সভার তরফ থেকে কতগুলি দাবি সামনে রেখে ইতিমধ্যেই সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে এই সমস্যাগুলো যাতে প্রতিটি মানুষ জানতে পারে, সরকারও নজরেও যেতে পারে, সরকারের ওপর যাতে এই বিষয়টা আরও বেশি গুরুত্ব ভেবেই সরকার তরফ থেকে যাতে এই বিষয়ে তারা একটা দায়িত্ব নিয়ে একটা হস্তক্ষেপ করতে পারে, এর জন্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজনটা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, জায়গা তো আমাদের, আন্তর্জাতিক কতগুলি প্রশ্নে এবং এই আমাদের দেশের কতগুলি সমস্যার প্রশ্নেই এই কাঁটাতারের বেড়াটা এটা করতে হয়েছে। এতে আমাদের যে এই কাঁটাতারের বেড়া না থাকার ফলে কিছু সমস্যা আমাদের ছিল, ওই যেমন আপনারা শুনেছেন যে গরু চুরির প্রশ্ন ছিল, আবার এটা অবৈধ জিনিসপত্র এগুলি বেচাকেনাগুলি সেখানে হতো। তো উগ্রপন্থীরা একটা সময় একটা সমস্যার সৃষ্টি করত, তারা অবাধে এই পার এসে নানাভাবে এই রাজ্যের মানুষের উপর আক্রমণ সংঘটিত করতো। এটা তো আপনারা জানেন বিষয়টা। কাঁটাতার হয়েছে, খুব ভালো কথা। কাঁটাতার হলেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে এরকম তো না। এখন প্রশ্ন হচ্ছে, কাঁটাতারের উপরে যে জমিটা, অথবা ওই এলাকায় যারা বসবাস করছেন, এখন চাষের জমি আছে, পুকুরে মাছ চাষের ব্যবস্থা আছে, চা, রাবার ইত্যাদি ফল বাগিচা, অর্থাৎ ওখানকার মানুষের জীবিকা নির্বাহের এক মাধ্যম যেগুলো আছে, সেগুলো জন্য এটা অত্যন্ত প্রয়োজন, তাদের থাকতে হবে, চাষবাস করতে হবে, কিন্তু সমস্যায় পড়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের নাগরিক তারা, দেশেরও নাগরিক বটে, তো এরা যে সমস্যা আছে, এটা কোনো গণসংগঠন বা কৃষক বা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব। সরকারের নৈতিক দায়িত্ব, মানবিকতার প্রশ্নগুলো সেখানে জড়িত আছে। ওই যে আপনারা শুনলেন, বিনা চিকিৎসায় লোকটা মারা গেল, ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করতে পারছে, মানবিক প্রশ্ন।
এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার জানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাঁটাতারের বেরো হয়েছে, ঠিকই আছে। তো এই সমস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য তারা যাতে একটু অসুবিধা না পড়তে পারে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলার যে দায়িত্ব, তো একটা রাজ্য সরকারের এই অধিকার, এই দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তো নাই জায়গায়। এরাও কিছু করছে না এই জায়গায়, দুর্ভাগ্য হচ্ছে এই জায়গায়। আমরা কেন বলা যাব, কেন তারা চিৎকার দিচ্ছে, কখনো কখনো তারা আন্দোলনে সংগঠিত হতে বাধ্য হচ্ছেন, এটা সকলের নজরের মধ্যে আছে। তারা আমাদের বলতে হবে কেন, তারাই তো এগিয়ে যাওয়ার প্রশ্ন জায়গায়, সরকার প্রশাসনে এগিয়ে যাওয়ার প্রশ্ন আছে, মন্ত্রিসভা আছে, তাদের এই বিষয়গুলো খবর নেওয়ার প্রয়োজন ছিল। এই জায়গায় দেখা গেল তাদের অনেকটা নির্বিকারের মতোই মনে হচ্ছে, এখন অনেকটা নির্বিকার অবস্থায় নিজেদের রাখবার চেষ্টা করছি যারা। এটা দুর্ভাগ্য। আমরা যে এটা দ্রুত সমাধান করা হোক, এই যে কতগুলি দাবি যে উত্থাপিত হলো এইগুলি বিবেচনা করা হোক। আমরা হয়তো আমাদের একটা মানুষের যে সমস্যার প্রশ্নে দাঁড়িয়ে আমরা হয়তো আন্দোলন করব, এইটা আজকে রাজ্য সরকার নিয়ে যাবো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা নিয়ে যাব, ঠিক আছে। কিন্তু প্রশাসনকে দ্রুত গতিতে এই যে শাসক গোষ্ঠী বা সরকার, তারা এই জায়গায় তাদের এগিয়ে আসা দরকার। এর বাড়িতে আর কিছু বলার সুযোগ নেই, সবটা আপনার শুনলেন, এগুলো আমার কথা। আমি শুধু আর একটা কথা বলবো, রাস্তাটা যে খারাপ, এটা নিয়ে কি করবেন? আমি গোবিন্দপুরবাসী তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল, এটা সব সময় রাস্তা পারাপারে অসুবিধা হয়, জল চলে যায়, রাস্তা পার হয়, আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, মেয়েরাদের অনেক কষ্ট হয়। তাই অতি সত্বর যাতে ডিডাব্লিউএস পিডাব্লিউডি এটা দেখে ঠিক করে দেয়, যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য, সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্বর যেন ঠিক করে দেওয়া হয়।
রাস্তাটা যে খারাপ এটা নিয়ে কি করবেন? এটা আমি গোবিন্দপুরবাসী তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল, এটা সব সময় রাস্তা পারাপারে অসুবিধা হয়, জল চলে যায়, রাস্তা পার হয়। আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, মেয়েরাদের অনেক কষ্ট হয়। তাই অতি সত্বর যাতে ডিডাব্লিউএস, পিডাব্লিউডি এটা দেখে ঠিক করে দেয়, যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য। সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্বর যেন ঠিক করে দেওয়া হয়। রাস্তাটা যে খারাপ এটা নিয়ে কি করবেন? এটা আমি গোবিন্দপুরবাসী তরফ থেকে একটা অনুরোধ রাখছি যে সায়েন্স বিল্ডিংয়ের পাশে যে ওয়াটার ট্যাঙ্কের জল, এটা সব সময় রাস্তা পারাপারে অসুবিধা হয়, জল চলে যায়, রাস্তা পার হয়। আর সেই জন্য দীর্ঘদিন ধরে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, মেয়েরাদের অনেক কষ্ট হয়। তাই অতি সত্বর যাতে ডিডাব্লিউএস, পিডাব্লিউডি এটা দেখে ঠিক করে দেয়, যেন রাস্তাটাও ভেঙে গেছে জল যাওয়ার জন্য। সেজন্য অনুরোধ রাখছি যে এটা অতি সত্বর যেন ঠিক করে দেওয়া হয়।
আমরা থাকবেন না মানুষে করতেছে। হ্যাঁ ওই হেলা জান সই গ্যাস টুই কেটে দিছে আমি ভোরবেলা বান্দরে লাগে আই আমি যদি যাইতাম আমার বেটারা মাইরাতে রাখলো আমার মাইরাতে রাখলো। আপনার নাম? আমার নাম অর্পিতা দাস। আপনার সংসারে কে কে আছে, কজন লোক? আমার সংসারে আমার বেটা আছে, আমার স্বামী আছে, আমার শাশুড়ি আছে, আমার 3 ছেলে মেয়ে আছে। আমার কামটা কোনো আপনার হতো না। করেছি 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 করেছি। কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার? আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। আমি এটা কামলা কুমলা লয়া বাস বুস লয়া সব করছি। 1 লাখ টাকাতে 20 হয়েছে। আমি এককালি ফসল করছি। এখন আপনার দাবি কিটা? আমার দাবি চাই আমি যে কাছে তারা যদি ধরে শক্ত বিচার চাই। আমি এটি ফসল করছি, কষ্ট করে করছি। আমার শিবুতরে পড়া মুখিতা খাওয়া মুখিতা। আমি তো বাচ্চারা পড়াই খাওয়া এটি দিয়া আমি কেমনে করতে করু। ওষুধ দিছে, রাবার গাছটি 3 বার করে কাটছে। আমার পুষ্করিণী মাছ নষ্ট করছে আপনি? মাছটি নষ্ট হয়েছে পুষ্করিণী ওষুধ দিয়ে গতবার। আমি কিচ্ছু কইছি আপনি এটা কেবা কারা করছে এরকম? আমি কইতে পারি না কেডা করছে। এটা কি শত্রু তুমি করে মনে করতেছেন? হ্যাঁ সত্যি তো আমি কইরা হই। সব শেষ করে দিছে, সব বনাশ করে দিছে, সব শেষ করে দিছে। আমি কেমনে বাঁচুম, কেমনে চলুম, আমি জীবতারা কেমনে খাওয়ামু, কেমনে চলুম, কেমনে পড়ামু আমার জীবতারা লয়া। বড় খতরনাক। দেখ আছে আচ্ছা ঠিক আছে, আমরা লোক পাঠাই আছি। আমরা থাকি না আইতাছি। গাছটি লাগাই দিনে রাইতে যত্ন করছি, পরিশ্রম করছি, গাছটির যত্ন করছি কইরা আমার গাছটিরে কাইটা লাইছে। আমার গাছটি কাইটা লাইছে 1 লাখ টাকার মাল খালি গাছটি ধরা লইছে। আমি বান্দরে লাগে সকাল থেকে রাত পর্যন্ত বয়া তাহি আবুদ্দাটিরে লই আমার 3টা আবুদ্দা আমি লইয়া বয়া তাহি সকাল থেকে রাত পর্যন্ত যত্ন করি। আমি কইরা সে আমার এই গাছটিরে কাইটা লাইছে। আমরা থাকবেন না মানুষে করতেছে। হ্যাঁ ওই হেলা জান সই গ্যাস টুই কেটে দিছে আমি ভোরবেলা বান্দরে লাগে আই আমি যদি যাইতাম আমার বেটারা মাইরাতে রাখলো আমার মাইরাতে রাখলো। আপনার নাম? আমার নাম অর্পিতা দাস। আপনার সংসারে কে কে আছে, কজন লোক? আমার
আমার সংসার, আমার বেটা আছে, আমার স্বামী আছে, আমার শাশুড়ি আছে, আমার 3 ছেলে মেয়ে আছে। আমার কামটা কোনো আপনার পারতেন না। করেছি। কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার? আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। আমি এটা কামলা কুমলা লয়া বাস বুস লয়া সব করছি। 1 লাখ টাকাতে 20 হয়েছে। আমি এককালি ফসল করছি। এখন আপনার দাবি কিটা? আমার দাবি চাই আমি যে কাছে তারা যদি ধরে শক্ত বিচার চাই। আমি এটি ফসল করছি, কষ্ট করে করছি। আমার শ্রীপুত্রে পড়া মুখিতা খাওয়া মুখিতা। আমি তো বাচ্চারা পড়াই খাওয়া এটি দিয়া আমি কেমনে করতে করু? ওষুধ দিছে, রাবার গাছটি 3 বার করে কাটছে। আমার পুষ্করিণী মাছ নষ্ট করছে আপনি? মাছটি নষ্ট করছে পুষ্করিণী ওষুধ দিয়ে গতবার। আমি কিচ্ছু কইছি আপনি এটা কেবা কারা করছে এরকম? আমি কইতে পারি না কেডা করছে। এটা কি শত্রু তুমি করে মনে করতেছেন? হ্যাঁ, সত্যি তো আমি কইরা হই। সব শেষ করে দিছে, সব বনাশ করে দিছে, সব শেষ করে দিছে। আমি কেমনে বাঁচুম, কেমনে চলুম? আমি জীবতারা কেমনে খাওয়ামু, কেমনে চলুম, কেমনে পড়ামু আমার জীবতারা লয়া? বড় কত নাকি আচ্ছা ঠিক আছে, আমরা লোক পাঠাইছি। আমরা থাকি না আইতাছি। গাছটি লাগাই দিনে রাইতে যত্ন করছি, পরিশ্রম করছি, গাছটির যত্ন করছি কইরা আমার গাছটিরে কাইটা লাইছে। আমার গাছটির কাইটা কতলা টেহার মাল কালি গাছটি ধরা লইছে। আমি বান্দরে লাগে সকাল থেকে রাত পর্যন্ত বয়া তাহি আবুদ্দাটিরে লই, আমার 3টা আবুদ্দা আমি লইয়া বয়া তাহি সকাল থেকে রাত পর্যন্ত যত্ন করি। আমি কইরা সে আমার এই গাছটিরে কাইটা লাইছে। চলতো আমরা থাকবেন না মানুষে করতেছে। হ্যাঁ ওই হেলা জান সই গ্যাস কেটে দিছে। আমি ভোরবেলা বান্দরে লাগে আই, আমি যদি যাইতাম আমার বেটাটা মাইরা তো রাখলো, আমার মাইরা তো রাখলো। আপনার নাম? আমার নাম অর্পিতা দাস। আপনার সংসারে কে কে আছে, কজন লোক? আমার সংসার, আমার বেটা আছে, আমার স্বামী আছে, আমার শাশুড়ি আছে, আমার 3 ছেলে মেয়ে আছে। আমার কামটা কোনো আপনার পারতেন না। করেছি। কত টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার? আমার 1 লাখ টাকা খরচ হয়েছে। আমি এটা কামলা কুমলা লয়া বাস বুস লয়া সব করছি। 1 লাখ টাকাতে 20 হয়েছে। আমি এককালি ফসল করছি। এখন আপনার দাবি কিটা? আমার দাবি চাই আমি যে কাছে তারা যদি ধরে শক্ত বিচার চাই। আমি এটি ফসল করছি, কষ্ট করে করছি। আমার শ্রীপুত্রে পড়া মুখিতা খাওয়া মুখিতা। আমি তো বাচ্চারা পড়াই খাওয়া এটি দিয়া আমি কেমনে করতে করু? ওষুধ দিছে, রাবার গাছটি 3 বার করে কাটছে। আমার পুষ্করিণী মাছ নষ্ট করছে আপনি? মাছটি নষ্ট করছে পুষ্করিণী ওষুধ দিয়ে গতবার। আমি কিচ্ছু কইছি। আপনি এটা কেবা কারা করছে এরকম? আমি কইতে পারি না কেডা করছে। এটা কি শত্রু তুমি করে মনে করতেছেন? হ্যাঁ, সত্যি তো
কেমনে কইরা হই সব শেষ করে দিছে, সব সর্বনাশ করে দিছে, সব শেষ করে দিছে। আমি কেমনে বাঁচুম, কেমনে চলুম, আমি জীবতারা কেমনে খাওয়ামু, কেমনে চলুম, কেমনে পড়ামু আমার জীবতারা লয়া। বড় খতরনাক রে। দেখ আছে আচ্ছা ঠিক আছে আমরা লোক পাঠাই আছি আমরা থাকি না আইতাছি গাছটি লাগাই দিনে রাইতে যত্ন করছি, পরিশ্রম করছি, গাছটির যত্ন করছি কইরা আমার গাছটিরে কাইটা লাইছে, আমার গাছটি কাইটা কতলা টেহার মাল কালি গাছটি ধরা লইছে। আমি বান্দরে লাগে সকাল থেকে রাত পর্যন্ত বয়া তাহি আবুদ্দাটিরে লই, আমার 3টা আবুদ্দা আমি লইয়া বয়া তাহি সকাল থেকে রাত পর্যন্ত যত্ন করি আমি কইরা সে আমার এই গাছটিরে কাইটা লাইছে। আমরা থাকবেন না মানুষে করতেছে। নমস্কার, আমরা মিডিয়া ক্লাব কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিই দুর্গাপূজা এবং কালী পূজা উপলক্ষে। এবছর আমরা কালী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যেমন গরিব দুস্থর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের মধ্যে আমরা শীতের বস্ত্র প্রদান করেছি, যেমন এরকম শতাধিক হ্যান্ডিক্যাপদের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি, এবং এই শ্যামামায়ের যারা যারা পূজা করেছেন কাঞ্চনপুর সাব ডিভিশনের মধ্যে তাদের মধ্যে থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ কয়েকটি পুরস্কার প্রদান করেছি। এটা আমাদের এবছরের কর্মসূচি। ধন্যবাদ। নমস্কার, আমরা মিডিয়া ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রোগ্রাম দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছর আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিই। এবছর কালী পূজার সময় আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি, যেমন দস্তুর যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের প্রায় শতাধিক হ্যান্ডিক্যাপদের মধ্যে আমরা শীতের বস্ত্র, কম্বল বিতরণ করেছি, এবং বিশেষ পূজা যারা করেছেন তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ 2-3টি আমরা পুরস্কার বিতরণ করেছি, যার মধ্যে এখানে শিবনগর ক্লাবও রয়েছে এবং মিলন সংঘ ক্লাব, নেতাজি ক্লাব, এরকম বিশেষ বিশেষ পুরস্কার আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি। এই আমাদের কর্মসূচি এই বছর আমরা এখানে সম্পূর্ণ করলাম। ধন্যবাদ। এবছর আমরা বিভিন্ন ক্লাবের মধ্যে মিলন সংঘ ক্লাব যেমন প্রথম স্থান অধিকার করেছে তাদের প্যান্ডেল এবং মূর্তির দিক দিয়ে, এবং এবার এইরকম নেতাজি ক্রীড়া সংঘ দ্বিতীয় স্থান করেছে, এবং অহল্যাপুর একটি ক্লাব তৃতীয় স্থান করেছে, এবং বিশেষ স্থান করেছে যেখানে শিবনগর শিব সংঘ ক্লাব এবং আরও 2টি ক্লাব যাদের আমরা বিশেষ পুরস্কার হাতে তুলে দিয়েছি। এই কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনও এরকম কর্মসূচি আরও সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। ভিডিও লো
তারপর পলিথিনে সামনে দিয়ে দাও, সামনে হইব হইব, উপরে তুলো, রঙ উপরে তুলো, আরো উপরে তুলো, বাস 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 বাস, হইব, দিয়া দাও। মিষ্টিটা ধরে উপরে উঠেন, আপনি কাগজটা উপরে উঠেন, আরো উপরে স্যার দেখেন, দিলাও দিলাও। আমরা এবার শীতের একটা মানে বস্ত্র শশাঙ্ক আরো পিছিয়ে যাও, শশাঙ্ক নিচা করো একটু। নমস্কার, আমরা মিডিয়া ক্লাব কাঞ্চনপুর প্রেস মিডিয়া ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিই দুর্গাপূজা এবং কালী পূজা উপলক্ষে। এবছর আমরা কালী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যেমন গরিব দুস্থর যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের মধ্যে আমরা শীতের বস্ত্র প্রদান করেছি, যেমন এরকম শতাধিক হ্যান্ডিক্যাপদের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি, এবং এই শ্যামামায়ের যারা যারা পূজা করেছেন কাঞ্চনপুর সাব ডিভিশনের মধ্যে তাদের মধ্যে থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ কয়েকটি পুরস্কার প্রদান করেছি। এটা আমাদের এবছরের কর্মসূচি। ধন্যবাদ। নমস্কার, আমরা মিডিয়া ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রোগ্রাম দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছর আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিই। এবছর কালী পূজার সময় আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি, যেমন দস্তুর যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের প্রায় শতাধিক হ্যান্ডিক্যাপদের মধ্যে আমরা শীতের বস্ত্র, কম্বল বিতরণ করেছি, এবং বিশেষ পূজা যারা করেছেন তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ 2-3টি আমরা পুরস্কার বিতরণ করেছি, যার মধ্যে এখানে শিবনগর ক্লাবও রয়েছে এবং মিলন সংঘ ক্লাব, নেতাজি ক্লাব, এরকম বিশেষ বিশেষ পুরস্কার আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি। এই আমাদের কর্মসূচি এই বছর আমরা এখানে সম্পূর্ণ করলাম। ধন্যবাদ। এবছর আমরা বিভিন্ন ক্লাবের মধ্যে মিলন সংঘ ক্লাব যেমন প্রথম স্থান অধিকার করেছে তাদের প্যান্ডেল এবং মূর্তির দিক দিয়ে, এবং এইবার এইরকম নেতাজি ক্রীড়া সংঘ দ্বিতীয় স্থান করেছে, এবং অহল্যাপুর একটি ক্লাব তৃতীয় স্থান করেছে, এবং বিশেষ স্থান করেছে যেখানে শিবনগর শিব সংঘ ক্লাব এবং আরও 2টি ক্লাব যাদের আমরা বিশেষ পুরস্কার হাতে তুলে দিয়েছি। এই কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনও এরকম কর্মসূচি আরও সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। ভিডিও লো তারপর পলিথিনে সামনে দিয়ে দাও, সামনে
হইব হইব, উপরে তুলো, রঙ উপরে তুলো, আরো উপরে তুলো, বাস 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 বাস, হইব, দিয়া দাও। ধরো